স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সমাজকর্ম প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয়, আলোচ্য বিষয় দরিদ্র আইন। তো দরিদ্র আইন, আমাদের দরিদ্র আইন সম্পর্কে আমাদের প্রথমে জানা দরকার দরিদ্র আইনটা কি, দরিদ্র আইনের ধারণা। তো দারিদ্র দূরীকরণ এবং ভিক্ষাবৃত্তি রোধের চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ইংল্যান্ডে যে সকল আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় সেগুলোকেই দরিদ্র আইন বলা হয়। তো বোঝা গেল দরিদ্র আইনটা কি। তৎকালীন সময়ে ইংল্যান্ডের দারিদ্র দূরীকরণের জন্য বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন আইন প্রণীত হয়েছিল। তার মধ্যে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন অন্যতম। তাহলে আমাদের এখন জানতে হবে দ্য এলিজাবেথিয়ান পোর ল অফ 1601, অর্থাৎ 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন। 1349 সালে রাজা তৃতীয় এডওয়ার্ড প্রণীত ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন প্রণয়ন হতে শুরু করে 1597 সালে দরিদ্রগার সম্পর্কিত আইন প্রণয়ন পর্যন্ত অনেকগুলো দরিদ্র আইন প্রণীত হয়। এসব আইনগুলো বিশ্লেষণ ও পর্যালোচনা করে 1601 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে একটি নতুন আইন পাশ করা হয়। এটি বিখ্যাত এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 নামে পরিচিত। তাহলে আমরা জানলাম যে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন কি। এই আইন সম্পর্কে ফ্রিডল্যান্ডার একটা কথা বলেছেন। তো ফ্রিডল্যান্ডারের সেই ধারণাটা বা ফ্রিডল্যান্ডারের সেই বক্তব্যটা হলো, দ্য পোর ল অফ 1601 was a codification of the preceding poor relief legislation. তো তিনি যা বললেন যে পোর ল অফ 1601 was a codification of the preceding poor relief legislation. এটা হলো ডব্লিউ ফ্রিডল্যান্ডারের এলিজাবেথীয় দরিদ্র আইন সম্পর্কে তার বক্তব্য। ইংল্যান্ডের দরিদ্রদের সহায়তা দানের প্রচেষ্টা হিসেবে এটি 43তম প্রয়াস বিধায় একে 43তম এলিজাবেথ বলে অভিহিত করা হয়। এই আইন প্রণয়নের মাধ্যমে ইংল্যান্ডের ইতিহাসে সর্বপ্রথম দরিদ্র অসহায় লোকদের অভাব মোচনের দায়িত্ব সরকারি অনুশাসনের মাধ্যমে স্বীকার করে নেওয়া হয়। তাহলে এটা আমাদের গেল 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন। Provisions of the Poor Law of 1601, 1601 সালের দরিদ্র আইনের যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো এখন আমরা দেখব। 1 নাম্বার, সেই সব দরিদ্র অসহায় ব্যক্তিকে সাহায্য দানের তালিকাভুক্তি হতে বিরত রাখা যাদের পরিবার ও সম্পদশালী আত্মীয় স্বজন তাদের দায়িত্ব গ্রহণে বাধ্য থাকে। তাহলে 1 নম্বর ধারণাটা আমরা ধারাটা আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো 2 নম্বর ধারাটা কি। 2 নম্বর ধারা হলো, প্যারিস শুধু সেসব দরিদ্রদের সাহায্য করার দায়িত্ব গ্রহণ করবে যারা প্যারিসের জন্মগত বাসিন্দা অথবা কমপক্ষে 3 বছর ধরে প্যারিসে বসবাস করছে এবং যাদের পরিবার ও আত্মীয় স্বজন সাহায্য দানে অক্ষম। এ গেল 2 নম্বর ধারা। 3 নম্বর ধারা হচ্ছে, সক্ষম ভিক্ষুক ও সচ্ছল আত্মীয় স্বজন সম্পন্ন ভিক্ষুকদের সাহায্য দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। তাহলে বোঝা গেল কি যে সক্ষম ভিক্ষুক ও সচ্ছল আত্মীয় স্বজন সম্পন্ন ভিক্ষুকদের সাহায্য দেওয়া যাবে না। এছাড়া জনসন 1601 সালে দরিদ্র আইনের প্রধান কতগুলো বিধানের কথা উল্লেখ করেন। এগুলো হলো, স্থানীয় পর্যায়ে দরিদ্রদের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা। 2 নাম্বার, আত্মীয় স্বজনদের দায়িত্বশীলতা বা পিতামাতার সন্তান ও সন্তানের সন্তানকে সহায়তা করা
আর সন্তানদের তার নির্ভরশীল পিতা ও পিতামহের সহায়তা দেওয়ার বিধান করা। তা 3 নম্বর হলো প্রত্যেক প্যারিসের জনগণ কর্তৃক প্যারিসের নিজস্ব দরিদ্র কর প্রদান। তাহলে প্রত্যেক প্যারিসের জনগণ কর্তৃক প্যারিসের নিজস্ব দরিদ্র কর প্রদান করতে হবে। 4 নম্বর সাহায্য দানের সুবিধার্থে দরিদ্রদের বিভিন্ন শ্রেণীতে বিভক্তিকরণ, যা মূলত নিম্নরূপ। তাহলে সাহায্য দানের সুবিধার্থে দরিদ্রদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। বিভক্তিগুলো কি? অ্যাবল বডিড পোর, অ্যাবল বডাই পোর। 1 নম্বর হলো সক্ষম দরিদ্র। সক্ষম দরিদ্র কারা? সবল বা কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বলা হতো। এদের ভিক্ষা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল এবং সংশোধনাগারে কাজ করতে বাধ্য করা হতো। তাহলে সক্ষম দরিদ্র যারা কর্মক্ষম মানে কাজ করতে পারবে, এরা হলো সক্ষম দরিদ্র। কাজ করতে পারবে তারপরে তারা ভিক্ষাবৃত্তি করে বেড়াতো, এদেরকে সক্ষম দরিদ্র বলা হতো। তো সক্ষম দরিদ্রদের ভিক্ষার বৃত্তি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল এই আইনের আওতায়। ইম্পর্টেন্ট পোর, অক্ষম দরিদ্র। অক্ষম দরিদ্র কারা? অক্ষম দরিদ্রের মধ্যে রয়েছে রুগ্ন, বৃদ্ধ, পঙ্গু, বধির, অন্ধ এবং সন্তানাদি সহ বিধবা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নয়, তারাই অক্ষম দরিদ্রের পর্যায়ভুক্ত। তো শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম যে সক্ষম দরিদ্র কারা এবং অক্ষম দরিদ্র কারা। ডিপেন্ডেন্ট চাইল্ড। এবার আমরা জানবো 3 নম্বরে ডিপেন্ডেন্ট চাইল্ড, নির্ভরশীল শিশু। এতিম, পরিত্যক্ত ও অক্ষম পিতামাতার সন্তানেরা এই পর্যায়ভুক্ত। তাহলে বোঝা গেল কারা? এতিম, পরিত্যক্ত ও অক্ষম পিতামাতার সন্তানেরা এই পর্যায়ভুক্ত। এদেরকে কোনো নাগরিকের কাছে বিনা খরচে দত্তক অথবা কম খরচে লালন পালনের জন্য দেওয়া হতো। এক্ষেত্রে ছেলেদের 24 বছর এবং মেয়েদের 21 বছর পর্যন্ত বিয়ের পুরো পর্যন্ত মনিবের বাড়িতে থাকতে হতো। তো এটা গেল আমাদের মোটামুটি 1601 সালের এলিজাবেথ দরিদ্র আইনের ধারা। এবার আমরা জানব দরিদ্র আইনটা বাস্তবায়ন প্রক্রিয়া। দরিদ্র আইনটা কিভাবে বাস্তবায়ন করা হয়েছিল সেটা আমাদের জানতে হবে। 1601 সালের দরিদ্র আইন বাস্তবায়ন প্রক্রিয়া। Implementation process of the Poor Law of 1601. Implementation process of the Poor Law of 1601. 1601 সালের দরিদ্র আইন বাস্তবায়ন প্রক্রিয়া। 1 নম্বর প্রশাসনিক কাঠামো, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, প্রশাসনিক কাঠামো। প্রশাসনিক কাঠামো কি? 1601 সালের দরিদ্র আইনের সুষ্ঠু ও যথাযথ সমন্বয়ের দায়িত্ব ওভারসিয়ারদের হাতে অর্পিত হয়। ম্যাজিস্ট্রেট কর্তৃক এ সকল ওভারসিয়ার নিযুক্ত হতো। এদের কাজ ছিল নিম্নরূপ। ওভারসিয়ারদের কাজ কি ছিল? 1 নম্বর দরিদ্র সাহায্যার্থীদের কাছ থেকে দরখাস্ত গ্রহণ করা। তাহলে দরিদ্র সাহায্যার্থীদের কাছ থেকে দরখাস্ত গ্রহণ করে তাদেরকে একটা কাউন্ট করা বা তাদের তালিকা তৈরি করা। 2 নম্বর দরিদ্র সাহায্যার্থীদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ। এখন হচ্ছে যে আর্থসামাজিক অবস্থা না জানলে, তাদের তথ্য সংগ্রহ না করলে আমাদের তালিকা প্রস্তুত করা কঠিন। সেই জন্য একটা কাজ, তাদেরকে প্রশাসনিক কাঠামোর আওতায় এনে তাদের আগে আর্থসামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হতো। তথ্য সংগ্রহ করলে তাদের পরিবারের সার্বিক চিত্র ফুটে উঠতো এবং তাদের তালিকা করা সহজ হতো। 3 নম্বর সাহায্যের ধরন ও প্রকৃতি নির্ণয় করা। সাহায্য কিভাবে, কি ধরনের সাহায্য তাকে দেওয়া হবে তার ধরন প্রকৃতি নির্ণয় করা। 4 নম্বর হলো কাকে সাহায্য দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না, কাকে শ্রমাগারে পাঠানো হবে বা পাঠানো হবে না তা নির্ণয় করা। 4 নম্বর কাজের মধ্যে আসছে যে কাকে সাহায্য দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না, আর কাকে শ্রমাগারে পাঠানো হবে এবং কাকে শ্রমাগারে পাঠানো হবে না। এখন হচ্ছে যদি সে সাহায্য পাওয়ার উপযুক্ত হয় তাহলে তাকে সাহায্য দেওয়া হবে, এবং সাহায্য পাওয়ার উপযুক্ত না হলে তাকে সাহায্য দেওয়া হবে না, তাকে শ্রমাগারে পাঠানো হবে। শ্রমাগারে পাঠালে সেখানে সে শ্রম দিবে এবং তার জীবিকা নির্বাহ করবে। 2 নম্বর অবকাঠামোগত ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম। ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম
অবকাঠামোগত ব্যবস্থা। এই আইন অনুসারে প্রতিটি প্যারিসের পুরাতন ও অব্যবহৃত বাড়িগুলোকে সংশোধনাগার ও দরিদ্রগার হিসেবে ব্যবহার করা হবে। তাহলে এই আইন অনুসারে কি করা হবে? প্রতিটি প্যারিসের পুরাতন ও অব্যবহৃত বাড়িগুলোকে সংশোধনাগার ও দরিদ্রগার হিসেবে ব্যবহার করা হবে। পুরাতন বাড়ি এবং অব্যবহৃত বাড়িগুলো তাহলে আমাদের এই আইন অনুসারে কাজে লাগবে। বাড়িগুলো অবহেলিত পড়ে থাকবে না, সে বাড়িগুলো আমাদের সংশোধনাগার, যারা অপরাধ করবে তাদের সংশোধনাগার হিসেবে ব্যবহার করা হবে। সোর্স অফ ইনকাম, আয়ের উৎস। তাহলে এত বড় একটা প্রতিষ্ঠান বা প্রশাসনিক কর্মকাণ্ড চালাতে গেলে আমাদের আয় লাগবে, অর্থ লাগবে। সেটা কোথা থেকে আসবে? সেটা আসবে যে দরিদ্রদের সহায়তা ও সাহায্য দানের জন্য অর্থ যোগানের মূল উৎস ছিল দরিদ্র কর। তাহলে কি হলো? যে দরিদ্রদের সাহায্য এবং অর্থায়নের মূল উৎস ছিল দরিদ্র কর। এছাড়া ব্যক্তিগত দান, বেসরকারি সাহায্য, দানকৃত সম্পত্তির আয় এবং আইন ভঙ্গের জরিমানা থেকে প্রাপ্ত অর্থ দরিদ্রের সাহায্যে ব্যয় করা হতো। তাহলে আমরা কি পেলাম? প্রথমে পেলাম দরিদ্র কর, তারপর ব্যক্তিগত দান, বেসরকারি সাহায্য, তারপর দানকৃত সম্পত্তির আয়, এই এবং আইন ভঙ্গের জরিমানা থেকে এই আয়ের উৎস বা অর্থগুলো আসবে। এই মোটামুটি গেল আমাদের 1601 সালের দারিদ্র আইন বাস্তবায়ন প্রক্রিয়া। তো আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম। সামনের ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থেকো এবং সবাই মাস্ক ব্যবহার করো। থ্যাংক ইউ।